নির্বাচন এই মুহূর্তে আমার কাছে যে ফটো কার্ডটা আমি দেখছি সেটি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক তাকে উদ্ধৃত করছে এটা টেলিভিশন, সেটি বলছে ঘোষণা দিচ্ছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, কারণ নতুন সংস্কার বা নতুন সংবিধান কিছুই আমরা পাইনি, আমার যেই ভাই মারা গেছে তাকে ফেরত দিয়ে নির্বাচন দিতে হবে। আমি আপনার কাছে প্রশ্নটি করতে চাই, এই কোটেশনটা আমি বললাম, আমি আপনার কাছে প্রশ্নটি করতে চাই যে আপনি কি মনে করেন নির্বাচন আসলে কবে হবে? কেউ কেউ ঘোষণা দিচ্ছেন, নাসিরউদ্দিন পাটোয়ারির ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন, অনেকেই বলছেন যে বলে বটে আসলে ইলেকশন হবে না, কিছু একটা বলে টলে এই সরকার আরো কিছুদিন রয়ে যাবে। আপনার কাছে কি মনে হয় আমি আমার আমি ব্যক্তিগতভাবে যদি বলি তাহলে আমি মানে ফেব্রুয়ারিতে ইলেকশন করার ক্ষেত্রে সরকারের কমিটমেন্ট আমি দেখেছি, এবং সেই উদ্দেশ্যে এই সরকার যে মানে কার্যক্রম সকল প্রয়োজনীয় কার্যক্রম হাতে নিয়েছে। ইলেকশন কমিশনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে, চিঠি দেওয়া হয়েছে, এবং সরকারের মধ্যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, তারপরে একটা ইলেকশনের প্রস্তুতির দিকে যাওয়ার সকল ধরনের যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। এবং এর মধ্যে এই যে এখনো আমাদের জুলাই সনদটা হয়নি, চার্টার যেটা হওয়ার কথা সবার ঐকমত্যের ভিত্তিতে, এর মধ্যে এটাও আমি আশা করি যে এটা যদিও 8 আগস্ট করার একটা ছিল, কিন্তু করা সম্ভব হয়নি। ঐকমত্য কমিশনের মেয়াদ 1 মাস বৃদ্ধি করা হয়েছে, আমি আশা করি 1 মাসের মধ্যে সেটাও হবে। সরকারের মধ্যে আমি এ ধরনের কোনো ইন্টেনশন দেখি নাই যে আসলে ফেব্রুয়ারির পরে এখানে কারো থাকার আসলে ইচ্ছা আছে, বা ফেব্রুয়ারির পরে ইলেকশন না দিয়ে আরো ক্ষমতায় থাকার কোনো প্রয়াস বা কোনো ইন্টেনশন আমি আমার জায়গা থেকে বা আমার অভিজ্ঞতা, আমার বোঝাপড়া থেকে আমি আসলে দেখি নাই। জনাব আসিফ সজীব ভূঁইয়া, সর্বশেষ প্রশ্ন একটি ল্যাজ। কয়েকদিন আগে বিএনপির চেয়ারপারসনের পিএস, মানে যিনি সাবেক সরকারি কর্মকর্তা ছিলেন, তিনি বলেছেন যে 8 জন উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তার কাছে রয়েছে, যেটি অবশ্য তা আপনার কাছে কি মনে হয়? তিনি যে 8 জনের কথা বলেছেন এর মধ্যে আপনার নাম আছে, বা তিনি কার কথা বলেছেন? মানে ঘুরে ফিরে কি উপদেষ্টার এপিএস এর 200 কোটি টাকার কথাও ওইটার মধ্যে ঘুরে ফিরে আলোচনা হয়েছে। আমার মনে হয় বললে খুব স্পষ্ট ভাবে বলা উচিত, তার জন্য নাম বলতে তো কোনো সমস্যা নেই যদি ওনার কাছে অভিযোগ এবং প্রমাণ থাকে। এবং যদি দেখেন পরবর্তীতে বিএনপি থেকে প্রেস রিলিজ দেওয়া হয়েছে যে ওনার বক্তব্য বিএনপির বক্তব্য না, এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তিনিও একটা প্রেস রিলিজ দেওয়ার মাধ্যমে এই বক্তব্যটাকে বিএনপির বক্তব্য বলে ডিনাই করেছেন। এবং আমার মনে হয় যে ওনার কাছে যদি অভিযোগ এবং প্রমাণ থাকে সেটা আরো স্পষ্টভাবে বলা উচিত। এখন তো সেই স্বাধীনতা আছে, এখন তো মানে সরকারকেও গালিগালাজ করা যায়, এখন তো কেউ কাউকে উঠে নিয়ে যায় না, তো এখানে রাগঢাক রাখার তো কোনো কারণ নেই যদি ওনার কাছে থেকে থাকে। সরকারের গালিগালাজ বলে করা যায় না। সরকার আপনাকে গালিগালাজ করলে বা আপনাকে বকা দিলে বা আপনাকে সমালোচনা করলে নাকি জেল টেল দেওয়া হয়। কয়েকদিন আগে নাকি কি স্কুলের এক বাচ্চাকে জেল দেওয়া হয়েছে ফেসবুকে কি পোস্ট দেওয়ার কারণে। মানে এগুলি আপনারা আমি এখন ওইটা আপনার জন্য প্রশ্ন ছিল না বলে ওটা এরকম স্পেসিফিক না, কিন্তু আসলে উপদেষ্টাদের বিরুদ্ধে কথা বললে কি জেল হয় এরকম আপনি শুনছেন? বা প্রধান উপদেষ্টা? না খালেদ ভাই, প্রতিদিনই তো হচ্ছে। এখন ফেসবুক খুলেই দেখা যাবে কেউ না কেউ সরকারকে অথর্ব সরকার বলতেছে, বা কোনো একজন উপদেষ্টাকে গালি দিচ্ছে। এই যে পাথর ইস্যু নিয়ে রেজওয়ানা আপার ব্যাপারে বলতেছে, বা আমার মন্ত্রণালয়ের কোনো ব্যর্থতা সফলতা এগুলো নিয়ে আমাকে গালি দিচ্ছে, এবং ট্যাগ করে করে, এই যে ট্যাগ করলে তো মেনশনে আসে, মেনশনে গিয়ে মাঝে মাঝে দেখি যে ট্যাগ করে করেও গালি দিচ্ছে। তো সেটা তো কিছু হচ্ছে না, এখন তো ওই প্র্যাকটিসটাই সরকারের মধ্যে নাই। আপনার তাহলে এখানে আবার দুইটা প্রশ্ন আছে। তার আগে শুধু এইটাই এই লাইনে জেনে নিতে যে আপনি বলতেছেন যার রাজনীতি করার ইচ্ছা আছে বা যে রাজনীতি থাকবেন তিনি নির্বাচন করুক আর না করুক, নির্বাচনকালীন সরকারে থাকা উচিত। আপনার কি রাজনীতি করার ইচ্ছা আছে? অর্থাৎ আমি বলতে চাইতেছি যে আপনি কি নির্বাচনকালীন সরকারে থাকছেন কি থাকছেন না? আমি তো ভাই 2018 সাল থেকে রাজনীতির সাথে যুক্ত। আমি তো অলরেডি রাজনীতিতে, এবং আমি নির্বাচনকালীন সরকারে থাকছি না। অবশ্যই নির্বাচনকালীন সরকার আপনি থাকছেন না। এখানে একটু আপনার কথা ধরে একটু বলি যে আপনি জুলাই ঘোষণাপত্রের কথা বলছিলেন, আপনি সংস্কার কমিশনগুলি, জাতীয় ঐক্যমত্য কমিশন নিয়ে আপনি বলছিলেন, কিন্তু অ্যাপারেন্টলি জুলাই ঘোষণাপত্র আপনারা যেটা দিলেন, যেটা দেওয়ার কথা সরকার যেটা দিল, সেটা নিয়ে আপনার বন্ধুরাই অর্থাৎ এনসিপি এটা নিয়ে আসলে খুব খুশি না। জামায়াতে ইসলামীও এটাতে আসলে তার প্রকাশ করেছে। অন্যান্য রাজনীতিগুলো অ্যাপারেন্টলি বিএনপি শুধু এটাকে পছন্দ করেছে। অনেকে এইটাও বলছেন যে বিএনপির ডিকটেশনে এই জুলাই ঘোষণাপত্র তৈরি হয়েছে। আমি যদি বিটিভির ফ্রেমিংয়ের কথা বলি, বিটিভির ফ্রেমিংয়েও বারবার ডক্টর ইউনূসের সাথে সবচেয়ে প্রমিনেন্ট করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থাৎ যিনি বিএনপির নেতা হিসেবে সেখানে গিয়েছেন, তাকে দেখানো হচ্ছিল। এটার কারণ কি? ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেকটা বিএনপির দিকে ঝুঁকে পড়েছেন এরকম মনে হয় আপনার?
আহ, এই রাজনৈতিক বিষয়ে বোধহয় আমার মন্তব্য করাটা ঠিক হবে না, তবে আমি যতদূর জানি জুলাই যে ঘোষণাপত্রটা হয়েছে সেই ঘোষণাপত্রটা মেইনলি গত 6-7 মাস ধরে এটা নিয়ে কনসালটেশন চলছে। অনেকগুলো দলই তাদের প্রস্তাবনা দিয়েছে, কিন্তু প্রস্তাবনা নিয়ে অনেক দলের সাথেই হয়তো ফিডব্যাক বা পরবর্তী আলোচনা হয় নাই, ফলো আপটা হয় নাই। বাট প্রধান 3 দলের সাথে আলোচনা হয়েছে বলে আমি জানি, বিএনপি, জামাত এবং এনসিপির সাথে। উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য ওনাদের সাথে বসেছেন, আলোচনা করেছেন, এবং ব্রডলি একটা ঐকমত্যে এসে এই পেপারটা দেয়া হয়েছে। তবে মানে আমি যদি বলি যে রাজনৈতিক দলগুলোকে একটা সিঙ্গেল সেন্টেন্স যদি লিখতে বলি, সবাই তো ভিন্ন ভিন্ন লিখবে। তো এত বড় একটা পেপার তো 100% ঐকমত্যের ভিত্তিতে আসা সম্ভব না। যতদূর আমি জানি যে 10-15% ঐকমত্য ছিল না, যেটা পরবর্তীতে সরকার সেগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। ওকে। তবে মনে করেন 5ই আগস্ট 2024 সালের 5ই আগস্ট যদি আমরা একটা ঘোষণাপত্র বা প্রোক্লেমেশন দেওয়ার মতো বাস্তবতায় থাকতাম বা দিতে পারতাম, সেটার ক্ষেত্রে তো আমাদের কারোর সাথে কথা বলা প্রয়োজন হতো না। কিন্তু যেহেতু পরবর্তীতে সিদ্ধান্ত হয়েছে, সরকার দায়িত্ব নিয়েছে যে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্যের ভিত্তিতে এটা দেয়া হবে, এবং এটার সাংবিধানিক স্বীকৃতি, পরবর্তী নির্বাচিত সরকারের স্বীকৃতির একটা ব্যাপারও আছে। তো সেই জায়গা থেকে আহ, ওই ঐকমত্যটা প্রয়োজন হয়েছে, এবং সেখানে আমি মনে করি যে সেখানে ছাত্রদের পক্ষ থেকেও কিছু কম্প্রোমাইজ করতে হয়েছে, বিএনপির পক্ষ থেকেও কিছু ছাড় দিতে হয়েছে। সবার ছাড় দেওয়ার জায়গা থেকে একটা মোটামুটি অ্যাগ্রিড ডকুমেন্টে শেষ পর্যন্ত আসা হয়েছে। তবে আমি মনে করি যে ইয়ার ক্ষেত্রে জুলাই গণঅভ্যুত্থানের রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি পাওয়াটা একটা বড় বিষয়, এবং এই ঘোষণাপত্রটি অপরিহার্য ছিল। এবং এইটা এর বিষয়ে অনেকের অনেক মত দ্বিমত থাকতে পারে, তবে এটা যে অপরিহার্য ছিল এই বিষয়ে কারোর আসলে কোনো দ্বিমত আচ্ছা, থাকার কথা না। ওকে। আপনি সন্দেহ করছেন যে সরকারের ভিতরের যে অংশটুকু, মানে মানে হ্যারি পটারের ভাষায় বলতে হয়, যাদের নাম আমরা নিতে পারতেছি না প্রমাণের অভাবে, সেরকম কাউরেই আপনি সন্দেহ করতেছেন, মানে ধরেন সামরিক গোয়েন্দা বাহিনী বা ওরকম কোনো কিছু, নাকি আপনাকে ফ্রেমিং শব্দটা যেটা ব্যবহার অনেকেই করছেন না? অনেকেই আছে আসলে 5ই আগস্টের পরে আপনি একটু আগেও যেটা বললেন যে জি। অনেকেই স্বার্থের জন্য যারা জুলাই গণঅভ্যুত্থানে আমাদের সাথে ছিল, তারাও হয়তো আমাদের বা আমার সাথে নাই। আবার এনসিপির তো মনে করেন যে আমাদের অন্যান্য সহযোদ্ধারা যে রাজনৈতিক দলে আছে, হুম। তাদের তো ওনারা তো ইউনাইটেড আছেন এক জায়গায়। তো কেউ একজন বিপদে পড়লে বাকিরা হয়তো বাঁচাতে পারেন। তো আমরা তো সরকারে যারা আছি তারা তো ওই দেখা দেখা যায় যে যারা সাবেক সহযোদ্ধা তারাও আমাদেরকে পরিষ্কার। বক্তব্যে বক্তব্যে গালিগালাজ করছেন যে সরকার এই কাজটা করতে পারতেছে না, ওইটা করতে পারতেছে না। পরিষ্কার। তো আমরা তো এক ধরনের একা, আমাদের তো কোনো বন্ধু নেই। পরিষ্কার। আমি আমি এই জিনিসটা খেয়াল করলাম, জনাব মাহফুজ আলম কয়েকদিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিলেন, ফেসবুক স্ট্যাটাস, সেখানেও তিনি প্রায় একই ধরনের কথা বলছিলেন যে আসলে মানে নতুন রাজনৈতিক দলকে তিনি ইঙ্গিত করেছিলেন, এই নানা ধরনের দুর্নীতির প্রসঙ্গ তিনি ইঙ্গিত করেছিলেন। আপনারা কি সত্যি মানে এরকম সরকারের মধ্যে থেকে যদি এরকম ভালনারেবল থাকেন, তাহলে তো আপনাদের আসলে মানে আমরা যারা আপনাদেরকে সমর্থন দিয়েছিলাম তাদের কি কিছু করার আছে এই ব্যাপারে? মানে মানে এটা কি হতে পারে সেটা আমার একটা জানার ইচ্ছা, যদি আপনাদেরকে আসলেই ফ্রেম করা হয়, আসলেই যদি আপনারা এটার মধ্যে থাকেন। আমি অবশ্য মানে আপনাদের বিরুদ্ধে অভিযোগগুলিও আমি একটু বলতে চাই। আপনি কি মনে করেন যে মানে আমাদের, আপনি এক দুই লাইনে বলবেন যে এখানে আমরা আসলে কি করতে পারি? যেমন ধরেন সরকারের কোনো একটি গোয়েন্দা সূত্র যদি বরাত দিয়ে এটি জানায়, যাদেরকে আমরা হুইসেল ব্লোয়ার বলি, আপনার বিরুদ্ধেও কোনো খবর যখন করে বা তথ্য যখন দেয়, তখন আমি এটা ছাপবই, কিন্তু বা প্রকাশ করতেই চাইবো। কিন্তু আপনি যদি মনে করেন যে এটা ফ্রেমিং করা হচ্ছে, সেখানে সাংবাদিক হিসেবে আমার আসলে করারটা কি আসলে, মানে আমরা না, কি করবো? খালেদ ভাই, আপনার আপনার যদি মনে হয় যে এই তথ্যটা সঠিক, আপনি অবশ্যই আপনার হুম। ইনভেস্টিগেশনও করবেন, আপনি হুম। অবশ্যই এটা ভেরিফাই করবেন। তাহলে আপনি অবশ্যই ছাড়বেন, এবং সেটা যদি আপনার জার্নালিজমের নর্মসের মধ্যে পড়ে যে হুম। ঠিক আছে এটা জাতীয় স্বার্থের বিষয় বা এর কোনো দুর্নীতির প্রমাণ, তাহলে তো অবশ্যই ছাড়বেন। কিন্তু যেটা একেবারেই ব্যক্তিগত বিষয়গুলোকে নিয়ে যেভাবে ফ্রেমিং করা হয়, কিংবা এই যে রেফারেন্সলেস ভাবে নিউজ করা, ওকে। এবং এই যে হাওয়া থেকে বিভিন্ন ইনফরমেশন আসলে ছড়ানো, যেটা হচ্ছে আপনার কাছে হয়তো টিভি চ্যানেল আছে বা আপনার কাছে হুম। সেই সক্ষমতা আছে, সেই এস্টাবলিশমেন্ট আছে বলেই যে সেটা করবেন, এটা তো অনুচিত। যেমন মনে করেন যদি বাংলা ভিশনের লাস্ট যে রিপোর্টটা আমাকে নিয়ে, হুম। বিশেষ করে আমার বাবাকে নিয়ে হুম। করা হলো, এটার বিষয়ে যদি আমি বলি যে আপনিও তো দেখছেন, আপনি একজন জার্নালিস্ট হিসেবে আমি ওটা আমি আসলে এটার দেখছেন। প্রসঙ্গে হ্যাঁ। আলাদা করে আসবো, হুম। কারণ এই ব্যাপারগুলি আপনি হুম। আসলে বাংলা ভিশন, ইশাক আহমেদ,
তার মালিক, তার নানা রকম বিষয়ে জড়িয়ে গেছে, সেটা আমি একটু ধারাবাহিকভাবে আসি, এটা আপনি একটু রাখুক, এখানে থাকুক, কারণ আমি এটাতে আপনাকে প্রশ্নই করতে চাই। আমাদের অনেক দর্শক আপনি আসবেন শুনে এইসব প্রশ্নগুলি আমাকে করতে বলেছেন, আমি এই প্রশ্নগুলি করবো আপনার বাবাকে নিয়ে, আপনার এপিএস হ্যান ত্যান এগুলি নিয়ে, এগুলি আমি করবো, কিন্তু আমি একটু আসি। আমার কাছে এর আগে যেটি জানার দরকার, গোপালগঞ্জে যেদিন এনসিপির কেন্দ্রীয় নেতারা আক্রান্ত হলেন, সেদিন আপনি ঢাকার পুলিশ কন্ট্রোল রুমে বসেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে, এবং সেটার ফেসবুক পোস্টে আমরা এটা ছবিও দেখেছি। জনাব আসিফ মাহমুদ সজীব ভাই, এই ছবিটা আমার ভালো লাগে নাই। এটা যে আমার ভালো লাগে নাই, এইটা আমি আমার বিভিন্ন কথা আমি বলতেও চেষ্টা করেছি, জানতেও চেষ্টা করেছি। আজ আপনাকে পেলাম, তাই আপনার কাছে একটু জানতে চাই, আপনি কোন ক্ষমতা বলে সে একটা কন্ট্রোল রুমে বসেছিলেন, এবং আপনি কি নির্দেশ কাকে দিচ্ছিলেন যে মানে এটা করতে হবে বা ওইটা করতে হবে, এরকম কি নির্দেশ আপনি দিয়েছিলেন? না, আমি আমি কাউকে কোনো নির্দেশ দিচ্ছিলাম না। আমি সেখানে একটু মানে মূলত আমি হচ্ছে সরকারের আইন শৃঙ্খলা বিষয়ক যে উপদেষ্টা কমিটি, সেই কমিটির সদস্য, এবং সেটা হিসেবে আইন শৃঙ্খলা বিষয়ক ইয়াতে আমার থাকার ক্ষেত্রে ফর্মাল আসলে অফিসিয়াল কোনো বাধা নাই। এবং সেখানে ওই সময়টা তো খুব ক্রাইসিস সিচুয়েশন যাচ্ছিল, সেখানে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। তো সেই জায়গা থেকে সরকারের কন্ট্রোল রুমে আইন আমাকে শৃঙ্খলা, আমি একটু 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 করে শুনে শুনে আসি, সরকারের আইন শৃঙ্খলা বিষয়ক কমিটিতে আর কে আছে? মানে স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি, আর কোন উপদেষ্টা কে আছেন? হ্যাঁ, আরো প্রায় এটা হয়তো 12 জন উপদেষ্টার আইন শৃঙ্খলা বিষয়ক মানে কমিটি 12, মানে আইন উপদেষ্টা। শৃঙ্খলা বিষয়ক কমিটির সব উপদেষ্টাই মোটামুটি সদস্য নাকি 12-13 জন সদস্য? না, সব উপদেষ্টা না, 12 জন সদস্য বোধহয়। এবং তারা এরকম কন্ট্রোল রুমে গিয়ে থাকতে পারেন, মানে আইনে বাধা নাই? না, ফর্মালি তো এতে কোনো আসলে বাধা নাই। আমি তো সরাসরি কোনো নির্দেশনাও দিচ্ছিলাম না, যেটা স্বরাষ্ট্র উপদেষ্টা নির্দেশনা দিচ্ছিলেন। আমি সেখানে কোঅর্ডিনেশন করার চেষ্টা করছিলাম। যেমন মনে করেন, এই যে পুলিশ পাঠানো হবে, কিন্তু পদ্মা সেতুর সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন অবরোধ করে রাখছে, পুলিশ যেতে পারছে না। তো এই কারণে এই কোঅর্ডিনেশনটার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আমাকে ফোন করেছিলেন, আমি গিয়েছিলাম। এবং তো ওদের সাথে যেহেতু আমার যোগাযোগ আছে, পূর্ব পরিচিতি আছে, তো ওদেরকে বলে তখন ওই কোঅর্ডিনেশনটা করা, যাতে করে সেখানকার ওই পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বাধা তৈরি না হয়। এই ছবিটি কে তুলেছিল? আপনার কোনো সহকারী, মানে কে পোস্ট করেছিল? এই ছবিটির উৎস কি? এই ছবিটা আমার সাথে থেকে কেউ তুলেছিল, এবং আমার পেজে হয়তো আপনি, হ্যাঁ, যে আপনার পেজে এটা পোস্ট করেছিলেন কি আপনি এটা জানাতে যে মানে আপনি খুব পাওয়ারফুল একজন উপদেষ্টা, আপনি ইচ্ছা করলে? না, না, এইটা পোস্ট করা হয়েছিল যে সরকার এটা নিয়ে কাজ করতেছে। তখন এই ধরনের একটা ইয়া চলছিল যে সরকার কিছু করতেছে না, এখানে মানুষগুলো মারা যেতে পারে। তো অ্যাটলিস্ট গভর্নমেন্টেরও তো একটা ইয়া থাকা, সে থাকা উচিত সেই জায়গা থেকে, যে গভর্নমেন্ট ইজ ওয়ার্কিং এবং গভর্নমেন্ট ইজ কনসার্ন। মানে এটা আপনার মাসল দেখানো না তো? আপনার পিস্তলের ম্যাগাজিন না, দেখানো বা পিস্তলের গুলি দেখানো না তো এটা? এটা এটা কোনোভাবেই না। এবং ইয়াতে মানে ওইটাও তো ম্যাগাজিন তো দেখানোর জন্য না, এটা না, তো ওইটা দেখানো। দাঁড়া, ওইটা আমি আমি নিজেও বিব্রত। আচ্ছা, হ্যাঁ। কিন্তু ওই ছবিটা আপনি পোস্ট করেছিলেন এই কারণে না তো? দেখো যে আমি কিন্তু আম হিয়ার, আম অন দ্য চেয়ার, আমি ওরকম বলার জন্য না তো? না মানে আছে না একটা ফ্লেক্স? না, আমার মনে হয় যে এই সরকারের একটা দুর্বলতার জায়গা হচ্ছে এই সরকারের কমিউনিকেশন আসলে একটু কম। দেখা যায় আওয়ামী লীগের সময় আমরা দেখেছি যে কাজ যতটুকু করতে এর থেকে বেশি বলতো। তো এই সরকারের কমিউনিকেশনটা এই সরকারের একটা বড় দুর্বলতা, যে অনেক কাজ হচ্ছে কিন্তু সেগুলোর কমিউনিকেশন হচ্ছে না। মানুষ ভাবতেছে যে আমার কাছে তো, গভর্নমেন্ট কোনো কাজ করতেছে না। আমাকে আপনার সঙ্গে লম্বা আলাপে আমরা অনেকগুলি বিষয় জানতে পারলাম, আপনার বিষয়েও জানতে পেরেছি, আমরা মন্ত্রণালয়ের বিষয়ে জানতে পেরেছি, আপনার এলাকা নিয়েও জানতে পেরেছি। তবে আমার মনে হয় জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, এটা আমার ধারণা, আপনার এই সাক্ষাৎকারটি বা আপনার সাথে এই আলোচনাটি, কথোপকথনটি যদি মুরাদনগরের মানুষ দেখে থাকেন, তারা আপনার অবস্থানটা একদম স্পষ্ট জানবেন, এবং হয়তো ওইখানে যিনি বিএনপির নেতা আছেন জনাব কায়কোবাদ, উনি খুব খুশি হবেন যে আপনি আসলে ওইখানে মানে প্রতিদ্বন্দ্বিতা করছেন না, বা আপনার উদ্দেশ্য সেখানে নির্বাচন করা নয়। এছাড়াও আরও অনেকগুলি বিষয়, সরকারের ভিতরে ক্ষমতার কেন্দ্র, সামরিক বাহিনীর অবস্থান, কাগজে কলমে নানা বিষয়ে আপনি কথা বলেছেন। আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে আপনি একটু যোগ করতে পারেন, তার আগে আমি আপনাকে অনেক ধন্যবাদ দিয়ে রাখি। অবশ্যই এই মুহূর্তে, হ্যাঁ জি, আপনি শেষ করেন। এই মুহূর্তে বাংলাদেশ একটা মানে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সময় পার করছে, এবং এই বিগত এই 1 বছর বাংলাদেশের
এবং জুলাই গণঅভ্যুত্থানের পরে মানুষের মধ্যে যে রাজনৈতিক সচেতনতা এবং রাজনীতি নিয়ে কথা বলার যে পরিবেশ এবং ইয়ে তো প্র্যাকটিসটা তৈরি হয়েছে, আমি মনে করি এটা বাংলাদেশের গণতন্ত্র এবং ভবিষ্যতের জন্য খুব ভালো একটা বিষয়। এবং আমি প্রত্যাশা করব বাংলাদেশের জনগণের কাছ থেকে যে এটা এভাবেই সামনের দিনেও থাকবে, বাংলাদেশের মানুষ কথা বলবে, কোনো সাপ্রেশনে তারা আর দমে যাবে না। এবং বাংলাদেশে এই যে গণতান্ত্রিক পরিবেশ যেখানে বাক স্বাধীনতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ গুলো সঠিকভাবে প্র্যাকটিস গুলো করা যায়, এই পরিবেশটা সামনের দিনেও থাকবে। এই জন্য আমার আহ্বান থাকবে সকল স্টেক হোল্ডার, রাজনৈতিক বা সামাজিক স্টাবলিশমেন্ট থেকে শুরু করে সবাই একটা ইতিবাচক এবং সুন্দর বাংলাদেশ গড়ার জন্য একসাথে কাজ করবে।